তিন দিন কোনো সরকার ছিল, আমাদের দেশের নাগরিকরাই হয়ে উঠেছিল সরকার। কেউ ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে, কেউ রাত জেগে ডাকাতদের পাহারা দিয়েছে বা ডাকাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকা পাহারা দিয়েছে, কেউ মসজিদ মন্দির পাহারা দিয়েছে, কেউ বা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। এভাবেই বাংলাদেশের আপামর মানুষ একতাবদ্ধ হয়ে নতুন আজাদির সূচনা করেছিল। ৩৬ জুলাইয়ের পর আপনারা দেখেছেন দেয়ালে দেয়ালে তরুণরা লিখেছিল তাদের স্বপ্নের কথা, সংস্কারের কথা। গ্রাফিতিতে উঠে এসেছিল তারা কি চায়। আজকে এই ৪৭ থেকে ৭১ হয়ে ২৪ হয়ে ২০২৬ সালে এসে আমরা যে ইশতেহার প্রণয়ন করেছি, সেখানে আমরা চেষ্টা করেছি আমাদের অনাগত সময়ের যে দুর্বলতা, ব্যর্থতা সবকিছুকে মানিয়ে নিয়ে সবকিছুকে নতুন করে সাজিয়ে একটা নতুন ইশতেহার রচনা করার জন্য। তো আপনারা জানেন যে ইতিমধ্যে একটি সংস্কার কমিশন হয়েছিল। ঐকমত্য কমিশনে আমরা রাষ্ট্রের সংস্কারের জন্য অনেকগুলো আলোচনা করেছি এবং সর্বশেষ যেটা জুলাই সনদ নামে একটা জাতীয় সনদ আমরা তৈরি করেছি। সেই সনদের 84টি সুপারিশ সম্বলিত স্বাক্ষরিত যে সনদ, সেটা বাস্তবায়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই বিপাটি বিশ্বাস করে রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন নাগরিক নিরাপদ থাকে, মত প্রকাশ স্বাধীন থাকে এবং উন্নয়ন হয় মানুষের জন্য। আমাদের ইশতেহারে সেই মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই ভিত্তিক বাংলাদেশের প্রতিশ্রুতি উঠে আসবে। আমরা একটা 11 দলীয় রাজনৈতিক ঐক্য বা নির্বাচনী ঐক্য করেছি, আপনারা জানেন। আমরা চাইব যদি আমাদের এই ঐক্য সফল হয়, আমরা যদি মানুষের রায় পাই, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমাদের এই ইশতেহারের কথাগুলো আমরা সেখানে বলার চেষ্টা করব, বাস্তবায়নের চেষ্টা করব এবং এই স্বপ্নগুলোকে সফল করার জন্য আমরা কাজ করব। আমাদের যে 9টি খাতে আমরা 68টি প্রতিশ্রুতির কথা বলেছি। প্রথম হচ্ছে শিক্ষা, এরপরে হচ্ছে স্বাস্থ্য সেবা, এরপরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, এরপরে ভূমি ব্যবস্থাপনা, সামাজিক আবাসন ও নিরাপদ বাসস্থান, বেকারত্ব সমস্যার সমাধান, পরিবেশ রক্ষা, নারী নিরাপত্তা ও সুরক্ষা, পররাষ্ট্রনীতি এবং সর্বশেষ প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা। এই 9টি খাতে আমরা আমাদের 68টি অভিপ্রায় বা প্রতিশ্রুতির কথা এখানে ব্যক্ত করেছি। প্রথমে হচ্ছে শিক্ষা। শিক্ষায় আমাদের 8টি বিষয় আছে, আপনাদের কাছে দেয়া আছে। সেখানে আমরা বলেছি মুখস্থ নির্ভর যে শিক্ষা পদ্ধতি আমাদের আছে সেটাকে আমরা সংস্কার করব। পাঠ্যক্রমকে আমরা আধুনিকায়নের জন্য আমাদের একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। শিক্ষকতা যে মহান পেশা আছে সেটাতে আমরা একটা সংস্কার আনব। শিক্ষা অবকাঠামো ও গবেষণায় বিনিয়োগ ব্যাপারে আমরা গুরুত্ব দেব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করব। প্রাথমিক শিক্ষায় অভিভাবকদের সংযুক্তি অ্যাপ চালু করা হবে। স্থানীয় স্কুল, স্থানীয় সিদ্ধান্ত, অর্থাৎ স্কুল পরিচালনায় স্থানীয় অভিভাবক এবং স্থানীয় কর্তৃপক্ষকে আমরা কিছুটা দায়িত্ব দেওয়ার আমরা চিন্তা করেছি। স্কুল কেন্দ্রিক যানজট নিরসন ও স্কুলগামী শিশুদের নিরাপত্তার জন্য আমরা বিশেষ ব্যবস্থার পদক্ষেপ নেব, যাতে স্কুল ছাত্রদের জন্য আলাদা বাস থাকে এবং নিরাপদে তারা যাতে সেই যাতায়াত স্কুলে যেতে পারেন, যানজট নিরসন হয়। আলাদা আলাদা গাড়ি না থেকে সেগুলোতে যাতে লাইভ ট্র্যাকিং সুবিধা সহ অভিভাবকরা যাতে বাসের অবস্থান জানতে পারেন, সেরকম একটা শিক্ষাক্ষেত্রে আমরা এরকম 8টি পরিকল্পনা আমরা নিয়েছি। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিয়েছি কিছুটা আপেক্ষিকভাবে। সেখানে 12টি
অঙ্গীকার অভিপ্রায়ের কথা আমরা বলেছি। প্রথমত হচ্ছে জাতীয় স্বাস্থ্য বীমা আমরা চালু করার চিন্তা করেছি। একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করা হবে যাতে প্রতিটি নাগরিক আর্থিক সুরক্ষা পায়। প্রত্যেক বাংলাদেশিকে একটি ইউনিক হেলথ আইডি কার্ড দেওয়া হবে। এই হেলথ কার্ড কেন্দ্রীয় ডাটাবেসের সঙ্গে সংযুক্ত থাকবে এবং রোগের চিকিৎসা ইতিহাস ও বীমা অবস্থার তথ্য সেখানে থাকবে। ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে এগুলোর মান অবস্থানকে আমরা উন্নত করার জন্য পদক্ষেপ নেব। প্রতিটি কেন্দ্রে একজন এমবিবিএস চিকিৎসক, 2 জন প্রশিক্ষিত নার্স, একজন মিডওয়াইফ, একজন লাইসেন্সপ্রাপ্ত ফার্মাসিস্ট এবং একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সেখানে আমরা রাখার পরিকল্পনা করেছি। সেখানে একটু আধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করা হবে। জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং বিকেন্দ্রীকরণ আমাদের 3 নম্বর অভিপ্রায়। আমরা জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ নামে একটা কর্তৃপক্ষ চালুর চিন্তা করছি, যারা এই জেলার অধীনস্থ প্রত্যেকটা স্বাস্থ্য বিষয়ক তদারকি করবেন এবং বিকেন্দ্রীকরণের মাধ্যমে সেখানে সঠিক সেবা প্রাপ্তিটা নিশ্চিত করবেন। ওমবাডসম্যান অফিস বা ক্লিনিক্যাল নেগলিজেন্স ট্রাইব্যুনাল গঠন করার প্রস্তাব করছি আমরা বা পরিকল্পনা করেছি। আপনারা জানেন যে বিভিন্ন সময় অপচিকিৎসার অনেকগুলো অভিযোগ আসে, সেগুলো তদন্তের জন্য আমরা একটা স্বাধীন সংস্থা গঠন করার চিন্তা করছি। কারণ সাধারণ আইন আদালতে যে তদন্তগুলো হয় সেখানে দীর্ঘসূত্রিতা হয় এবং সঠিকভাবে বিষয়গুলো উঠে আসে না। এগুলো নিয়ে অনেক আন্দোলন হয়, নানা রকমের জটিলতা তৈরি হয়। সেজন্য আমরা একটা স্বাধীন কর্তৃপক্ষ রাখবো যারা খুব দ্রুত এই বিষয়গুলোর ব্যাপারে তদন্ত করতে পারবেন। ফার্মেসি ওষুধ নিয়ন্ত্রণের জন্য যে রেগুলেটরি কমিশন আছে বিপিআরসি, সেখানে আমরা সংস্কার আনব। বেসরকারি খাতে যে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান আছে, মেডিকেল কলেজ, হসপিটাল এবং নানা ধরনের প্রতিষ্ঠান, সেগুলোকে আমরা এক ধরনের জবাবদিহিতামূলক ব্যবস্থায় আনার পরিকল্পনা করেছি। সেখানে যাতে শুধু অবস্থা সম্পন্ন রোগীরা না, যাদের আর্থিক সংকট আছে তারাও যাতে চিকিৎসা পেতে পারে এবং সেটাকে যাতে বীমার আওতায় আনা যায় সে ব্যাপারে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। স্বাস্থ্য সেবায় ডিজিটাল রূপান্তর। সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে জাতীয় স্বাস্থ্য তথ্য গ্রিডে সংযুক্ত করা হবে। স্বাস্থ্য নথি, প্রেসক্রিপশন, রেফারেল এবং বীমা দাবি ডিজিটাল, নিরাপদ ও বহনযোগ্য থাকবে। এগুলোকে আমরা ওয়েবসাইটের মাধ্যমে একটা ডিজিটাল হেলথ সার্ভিসের মধ্যে নিয়ে আসবো, যাতে মানুষ তার স্বাস্থ্যের সার্বিক বিষয়গুলো সেখানে খুঁজে পাবে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন। স্বাস্থ্যক্ষেত্রে উন্নত গবেষণা উদ্ভাবনের ক্ষেত্রে আমাদের স্পেশাল প্রপোজাল আছে। স্বাস্থ্য জরুরি প্রস্তুতি। একটি বিশেষ জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা টাস্ক ফোর্স গঠন করা হবে। এটি সিভিল ডিফেন্স ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বয়ে কাজ করবে। অঞ্চল ভিত্তিক গুদামে প্রয়োজনীয় ওষুধ, পিপিই এবং অক্সিজেন মজুত রাখা হবে। এগুলো আপনারা জানেন যে হঠাৎ যখন বিপদ হয়, আমাদের হেলথ সার্ভিসের একটা বিপর্যয় ঘটে, সেজন্যই এই চিন্তাটা রাখা হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ও কার্যকর অর্থায়ন। স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ বৃদ্ধি করা হবে এবং অর্থায়নটা যাতে কার্যকর থাকে সে বিষয়ে আমাদের স্পেশাল নজর থাকবে। নৌ অ্যাম্বুলেন্স ও ভাসমান ফার্মেসি। আপনারা জানেন যে আমাদের দেশের একটা বিরাট অংশ নদীমাতৃক দেশ, ফলে সেখানে নৌ অ্যাম্বুলেন্সকে আমরা আরো বেশি আধুনিক এবং সহজতর করব এবং যাতে ভাসমান ফার্মেসির মাধ্যমে মানুষ সহজে ঔষধের সেবা পায় সে বিষয়টা আমরা পরিকল্পনা করেছি। যোগাযোগ ব্যবস্থায় আমাদের 7টি অভিপ্রায় বা পরিকল্পনা। গণপরিবহন সংস্কার ও গ্রিন অ্যান্ড রেড বাস সার্ভিস চালু করার প্রস্তাব করছি আমরা। কারণ আপনারা জানেন শহর এলাকায় অনেক ধরনের বাস সার্ভিস চলে, তাদের মধ্যে এক ধরনের অন্যায্য প্রতিযোগিতা, ফিটনেসবিহীন গাড়ি চালু করা এবং সেখানকার সিন্ডিকেট আছে।
সেই জন্য আমরা এই সব বিষয়গুলোকে অল্প কয়েকটি বৃহৎ কোম্পানির আওতায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই কোঅর্ডিনেশন সিস্টেমটা আমরা চালু করতে চাই। গ্রিন অ্যান্ড রেড বাস সার্ভিস, সংরক্ষিত আসন এবং বিশেষ ট্রাভেল কার্ড নিশ্চিত করার আমরা পরিকল্পনা করছি। স্মার্ট মোটরওয়ে ও নিরাপদ মহাসড়ক, আমাদের মহাসড়ককে নিরাপদ করার জন্য স্মার্ট মোটরওয়ে কনসেপ্ট আমরা চালু করব এবং সেখানে যাতে সাধারণ জনগণের চলাচল কোনো ওয়ে না থাকে, মানে নিরবচ্ছিন্নভাবে যাতে মোটরওয়েগুলো চালু থাকে সে ব্যাপারে আমরা পরিকল্পনা করেছি। রেলওয়ের আধুনিকায়ন ও আঞ্চলিক সংযোগ, রেলওয়েকে দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছি আমরা। সারা দেশে ব্রডগেজ ও ডাবল ট্র্যাক সম্প্রসারণ করা হবে এবং বিদ্যমান লাইনের আধুনিকায়ন করা হবে। ঢাকা চট্টগ্রাম রুটে উচ্চগতির ট্রেন চালু করা হবে এবং বাংলাদেশকে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। নৌপথের পুনর্জাগরণ ও খাল নেটওয়ার্ক, দেশব্যাপী ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ এবং আভ্যন্তরীণ খালগুলোকে কার্যকর যাতায়াত ব্যবস্থা রূপান্তর করা হবে। নগর যানজট নিয়ন্ত্রণ ও কনজেশন জোন, ঢাকার মতো মেগা সিটিতে কনজেশন জোন চালু করা হবে। ব্যস্ত এলাকায় নির্দিষ্ট সময়ে ব্যক্তিগত গাড়ি প্রবেশে অনলাইন ফি প্রযোজ্য হবে। রাস্তার উপর পার্কিং নিষিদ্ধ করে মাল্টি লেয়ার পার্কিং ভবন নির্মাণ করা হবে। ফুটপাত মুক্ত করে দেওয়া হবে পথচারীদের জন্য। পরিবেশ বান্ধব ও সবুজ যোগাযোগ, ইলেকট্রিক যানবাহন ব্যবহারে আমরা প্রণোদনা দেব এবং বিভিন্ন স্থানে চার্জিং স্টেশন নেটওয়ার্ক গড়ে তুলব আমরা। ফিটনেসবিহীন ও দূষণকারী যানবাহন ধাপে ধাপে সড়ক থেকে সরিয়ে ফেলা হবে। সাইকেল এবং অযান্ত্রিক যানকে পরিকল্পিতভাবে মূল পরিবহন ব্যবস্থার সাথে সংযুক্ত করা হবে। দুর্নীতিমুক্ত প্রকল্প ও রাজনৈতিক জবাবদিহি, পরিবহন খাতে সব প্রকল্পে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যয় নির্বাহ করা হবে। থার্ড পার্টি অডিট এবং স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া বাধ্যতামূলক করা হবে। এরপর হচ্ছে ভূমি ব্যবস্থাপনা, সামাজিক আবাসন ও নিরাপদ বাসস্থান। এখানে আমরা মোট 6টি পরিকল্পনার কথা তুলে ধরেছি। একটি হচ্ছে মধ্যবিত্তদের জন্য এক ধরনের সামাজিক আবাসন তৈরি করা হবে সরকারি খাল জমিতে বেসরকারি উদ্যোগকে সম্পৃক্ত করে। রেন্ট টু ওন স্কিম চালু করব, যেখানে ভাড়া থেকে একটা অংশ কেটে একজন সাধারণ মধ্যবিত্ত যাতে একটা ফ্ল্যাটের মালিক হতে পারে বা জমির মালিক হতে পারে সে ধরনের একটা স্কিম আমরা চালু করব। ভবন ও অগ্নি নিরাপত্তা জাতীয় বিল্ডিং কোড বাস্তবায়ন করা হবে। ভূমি প্রশাসনের আধুনিকায়ন ও ডিজিটাল রেকর্ড LIS চালু করা হবে। তৃণমূল পর্যায়ে ওয়ান স্টপ সার্ভিস, ভূমি প্রশাসনের সকল সেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা হবে। জমি বেচা কেনা থেকে শুরু করে নামজারি সব সেবা এক ছাদের নিচে আনা হবে, যাতে কোনো মধ্যস্বত্বভোগীরা যাতে এখানে সুযোগ করতে না পারে, মানুষকে যাতে ঠকাতে না পারে। ভূমি বিরোধ দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নেওয়া হবে। ADR পদ্ধতি অনুসরণ করা হবে। বেকারত্ব সমস্যার সমাধানের জন্য আমাদের 6টি পদক্ষেপ। 5 বছরে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি জাতীয় কর্মসংস্থান মিশন আমরা গঠন করব। অবহেলিত জেলাগুলোতে রাস্তা, সেতু, পানি সরবরাহ এবং ডিজিটাল সংযোগ সম্প্রসারণের মাধ্যমে শ্রমনির্ভর অবকাঠামো খাতে বড় আকারে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ন্যাশনাল ইয়ুথ স্টার্ট আপ ফান্ড নামে আমরা একটা ফান্ড করব, যেখানে 1 লাখ তরুণ উদ্যোক্তাকে এই ফান্ড থেকে প্রণোদনা সাহায্য দেওয়া হবে। ইয়ুথ সোশ্যাল এন্টারপ্রাইজ গ্রান্ট, যেসব তরুণ সমাজ উন্নয়ন, পরিবেশ, শিক্ষা ও প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করবেন তাদের জন্য ইয়ুথ সোশ্যাল এন্টারপ্রাইজ গ্রান্ট চালু করা হবে। স্বচ্ছ নিয়োগ, সর্বস্তরে স্বচ্ছ নিয়োগের পদক্ষেপ নেওয়া হবে এবং এই সমস্ত ক্ষেত্রে যাতে দুর্নীতি না হয়, স্বজনপ্রীতি না হয়, সে বিষয়ে আমরা কঠোর কিছু নিয়মের কথা এখানে আমরা প্রস্তাব করেছি। নিরাপদ ও উৎপাদনশীল বৈদেশিক কর্মসংস্থান, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করা হবে, যাতে বিদেশে তরুণদের জন্য নিরাপদ, ন্যায্য ও আইনসম্মত চাকরির পথ উন্মুক্ত হয়। এই চুক্তিগুলোর আওতায় থাকবে দক্ষতা, স্বীকৃতি
দক্ষতা স্বীকৃতি, বিদেশ যাত্রার আগে প্রশিক্ষণ, বীমা সুবিধা এবং দেশে ফিরে এলে পুনঃসংস্থান কর্মসূচি তাদের জন্য চালু করা হবে। বিভাগীয় পর্যায়ে জব সেন্টার প্লাস আমরা চালু করব। প্রতিটি বিভাগীয় পর্যায়ক্রমে জেলায় এবং আধুনিক জব সেন্টার প্লাস স্থাপন করা হবে। এটা ক্রমান্বয়ে জেলাতেও করা হবে। এই কেন্দ্রগুলো হবে চাকরি খোঁজা, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার সহায়ক একক সেবা কেন্দ্র। এখানে চাকরি প্রার্থীরা নিবন্ধন করতে পারবে, স্থানীয় ও জাতীয় চাকরির তথ্য পাবে এবং সরাসরি নিয়োগদাতাদের সাথে সংযুক্ত হতে পারবে। পরিবেশ সুরক্ষায় আমরা 6টি পরিকল্পনা গ্রহণ করেছি। প্রথম হচ্ছে ইকোলজিক্যাল জোনিং, নগর পরিবেশ সুরক্ষা আইন বাস্তবায়ন আমরা করব। বড় শহরগুলোতে বাধ্যতামূলক ইকোলজিক্যাল জোনিং চালু করা হবে। জলাভূমি, খাল, নদী, লেক, বনভূমি ও প্রাকৃতিক সবুজ এলাকা আইন দ্বারা সংরক্ষিত করা হবে। 2. আরবান ইকোলজিক্যাল ম্যাপ এবং মাস্টার প্ল্যান বাধ্যতামূলক করা হবে। যারা এই মাস্টার প্ল্যান মানবেন না তাদের অনুমোদন দেওয়া হবে না। সবুজ অবকাঠামো ও নগর জীবনের পুনরুদ্ধার, প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি পার্ক বা খেলার মাঠ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। দখল হয়ে যাওয়া মাঠ ও উন্মুক্ত স্থান উদ্ধার করে নাগরিক ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়া হবে। পরিবেশ বান্ধব গণপরিবহন, গ্রিন মোবিলিটি, ঢাকা সহ বড় শহরে ইলেকট্রিক বাস চালু ও চার্জিং স্টেশন স্থাপন করা হবে। মেট্রো রেল ও ট্রাম নেটওয়ার্ক সম্প্রসারণ করে ব্যক্তিগত গাড়ি নির্ভরতা কমানো হবে। ঢাকার চারপাশের নদীতে নিরাপদ ও নিয়মিত পাবলিক ফেরি সার্ভিস চালু করা হবে। পরিবেশ শিক্ষা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পরিবেশ শিক্ষা বাধ্যতামূলক করা হবে। স্কুল ভিত্তিক বৃক্ষরোপণ, খাল রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচিতে শিক্ষার্থীদের যুক্ত করা হবে। পৃথক বর্জ্য সংগ্রহ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা আমরা চালু করব। এ ব্যাপারে আমরা বিস্তারিত এখানে তুলে ধরেছি। এরপরে হচ্ছে নারী নিরাপত্তা ও সুরক্ষা। এই ব্যাপারে আমাদের 6টি পরিকল্পনা। শহর ও জনবহুল এলাকায় স্মার্ট স্ট্রিট লাইট, সিসিটিভি মনিটরিং এবং গণপরিবহনে করা হবে। রাতে নিরাপদ চলাচলের জন্য নির্দিষ্ট নাইট বাস ও সেফ স্টপ চালু করা হবে, বিশেষ করে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য। স্থানীয় কমিউনিটি ওয়াচডগ ও অনলাইন সুরক্ষা টাস্ক ফোর্স গঠন করা হবে। কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও সমতা নিশ্চিত করা হবে। শিশু ও বয়স্কদের জন্য দিবা যত্ন কেন্দ্র স্থাপন করা হবে। পারিবারিক সহিংসতা ও ধর্ষণ প্রতিরোধে আইন সংস্কার করা হবে। পারিবারিক সহিংসতা ও ধর্ষণ সংক্রান্ত আইনসমূহ পর্যালোচনা ও সংস্কার করা হবে নারীর নিরাপত্তা নিশ্চিত এবং বিচার প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে। নারীর দৈনন্দিন চলাচলের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে। দেশের সকল সরকারি অফিস, হাসপাতাল, স্কুল, কলেজ ও গণপরিবহন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসম্মত, পরিষ্কার ও নিরাপদ টয়লেট সুবিধা বাধ্যতামূলক করা হবে। এরপরে হচ্ছে পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের 14টি ব্যাপক পরিকল্পনার কথা আমরা তুলে ধরেছি। প্রথম হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতিকে স্বাধীন ও মর্যাদা ভিত্তিক পররাষ্ট্রনীতি হিসেবে গড়ে তোলা হবে। 2. প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতা ভিত্তিক সম্পর্ক আমরা তৈরি করব। 3. ভারসাম্যপূর্ণ বৈশ্বিক কৌশল। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন এবং অন্যান্য বৈশ্বিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী সম্পর্ক গড়ে তোলা হবে। এসব দেশের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো হবে। 4. সক্রিয় জলবায়ু কূটনীতি ও বৈশ্বিক নেতৃত্ব। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে একটি শক্তিশালী প্রতিষ্ঠা করা হবে। জলবায়ু তহবিল, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষতিপূরণ আদায়ে দৃঢ় কূটনৈতিক অবস্থান নেওয়া হবে। সুন্দরবন উপকূলীয় অঞ্চল ও নদী ব্যবস্থা রক্ষাকে বৈদেশিক আলোচনার কেন্দ্রে রাখা হবে। রোহিঙ্গা সংকটে ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। পেশাদার ও জ্বালানি নিরাপত্তা ও জ্বালানি কূটনীতির ক্ষেত্রে নির্ভরতা না রেখে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে তেল, গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির স্থায়ী সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করব। পানীয় সামুদ্রিক নিরাপত্তা এবং ব্লু ইকোনমির ব্যাপারটাকে আমরা অগ্রাধিকার দিব। আঞ্চলিক পরিবহন ও বাণিজ্য সংযোগ বৃদ্ধি করব। বাংলাদেশের পাসপোর্টের বৈশ্বিক মর্যাদা বৃদ্ধি করার জন্য আমরা পদক্ষেপ নেব। বাংলাদেশের ভাবমূর্তি পুনর্গঠন ও আন্তর্জাতিক ব্র্যান্ডিং এর জন্য আমরা